সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এক্সপ্লেইনারে। আজ আমরা দোস্তেভস্কির লেখা এক অনবদ্য সাইকোলজিক্যাল কেস ফাইল ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের একেবারে গভীরে প্রবেশ করব। এই মাস্টারপিসটির পড়তে পড়তে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব, অপরাধবোধ আর দর্শনের এক অসাধারণ জাল আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। চলুন আজকের এই আলোচনার সিলেবাসটি একবার এক নজরে দেখে নিই। আমরা কথা বলবো আদর্শগত অপরাধ, নীরব সহযোগী হিসেবে সেন্ট পিটার্সবার্গের ভূমিকা, উপন্যাসের ন্যারেটিভ ব্লুপ্রিন্ট, গোয়েন্দা পোরফেরির মনস্তাত্ত্বিক ফাঁদ এবং সবশেষে যুক্তি বনাম বিশ্বাসের এক অদ্ভুত সংঘাত নিয়ে। আমাদের আলোচনার প্রথম পর্ব শুরু হচ্ছে আদর্শগত অপরাধের ব্যবচ্ছেদ, আর এর সাবটাইটেল হল র্যাডিক্যালিজম এবং অসাধারণ মানুষ। এখানে র্যাশনাল ইগোইজম বা যৌক্তিক অহংবাদের এই সংজ্ঞাটি একটু খেয়াল করুন। দস্তভস্কি মূলত ১৯ শতকের চরমপন্থী মতাদর্শগুলোর কঠোর সমালোচনা করতেই এই উপন্যাসটি লিখেছিলেন। বিশেষ করে সেই সময়ের যুক্তিবাদ এবং উপযোগিতাবাদের যে একটা ভয়াবহ দিক ছিল, সেটা তুলে ধরাই ছিল তার আসল উদ্দেশ্য। কারণ এই মতাদর্শগুলো মানুষের চিন্তাধারাকে কেবল পদার্থবিজ্ঞান আর রসায়নের একটা সাধারণ উৎপাদনে পরিণত করেছিল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হল, প্রধান চরিত্র রাসকলনিকভের অপরাধ কিন্তু রাস্তাঘাটের কোনো সাধারণ চুরি বা খুন নয়। এটা পুরোপুরি একটা আদর্শগত বিষয়, যা এই অসাধারণ মানুষ বা এক্সট্রা অর্ডিনারি ম্যান তত্ত্ব দিয়ে চালিত। তার বদ্ধমূল বিশ্বাস ছিল যে সমাজের বৃহত্তর কল্যাণের স্বার্থে একজন বৃদ্ধা মহাজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া তার মতো একজন অসাধারণ মানুষের জন্য শুধু যে বৈধ তাই নয়, বরং এটা তার বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বেরই একটা প্রমাণ। ভাবা যায়। চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যাই। সেন্ট পিটার্সবার্গ, এক নীরব সহযোগী। সাবটাইটেল হল মনের একটি শহর। এই শহরের জরাজীর্ণ রূপের আড়ালে সেন্ট পিটার্সবার্গ কিন্তু উপন্যাসের শুধু একটা জায়গার নাম নয়, এটা রীতিমতো একটা শ্বাসরুদ্ধকর এবং সক্রিয় চরিত্র। এই শহরের নোংরা রাস্তা, চরম দারিদ্র্য, ভিড় আর দুর্গন্ধ, এসব কিছু মিলে এমন একটা প্রতীকী পটভূমি তৈরি করে যা রাসকলনিকভের নিজের মানসিক অবক্ষয় আর সমাজ থেকে তার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা নিখুঁত প্রতিচ্ছবি। চারপাশের এই পরিবেশ তার মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে আর অপরাধবোধের সেই শ্বাসরুদ্ধকর অনুভূতিটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। দস্তয়েভস্কি কিভাবে আমাদেরকে প্রধান চরিত্রের এই বিচ্ছিন্ন মনের ভেতর আটকে ফেলেন, সেই কৌশলটা সত্যিই মাস্টার ক্লাস। খেয়াল করবেন, তিনি যদিও থার্ড পার্সনে বা নামপুরুষে বর্ণনা শুরু করেন, কিন্তু এরপর সময়ের এমন সব অদলবদল আর স্ট্রিম অফ কনসিয়াসনেস বা চেতনার প্রবাহ ব্যবহার করেন যে একটা পর্যায়ে মনে হয় আমরা যেন রাসকলনিকভের নিজের চোখ দিয়ে পুরো দুনিয়াটা দেখছি। তার সাবজেক্টিভ রিয়ালিটির সাথে আমরা একেবারে মিশে যায়। এরপরের অংশ ৩ নম্বর পর্ব, দস্তয়েভস্কিকে ডিকোড করা, ন্যারেটিভ ব্লুপ্রিন্ট, আর এর সাবটাইটেল হচ্ছে নামের ভেতরের রহস্য। এই তালিকাটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। এখানে রাশিয়ান নামগুলোর আক্ষরিক অনুবাদগুলো খেয়াল করলেই দেখবেন চরিত্রগুলোর প্রতীকী বৈশিষ্ট্যগুলো কেমন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। যেমন ধরুন, রাসকলনিকভ নামটি এসেছে রাশিয়ান শব্দ রাসকোল থেকে, যার মানে হল বিভাজন বা ফাটল। এটা রাসকলনিকভের বিশ্ব দৃষ্টিভঙ্গির ভেতরের দ্বন্দ্ব বা তার মনের দ্বিধাবিভক্তিকেই একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। আবার রাজুমিখির নামের অর্থ হল যৌক্তিকতা বা বুদ্ধিমত্তা, যা তার বাস্তববাদী চরিত্রটির সাথে পুরোপুরি মিলে যায়। এবার আমরা যাচ্ছি চতুর্থ পর্বে, গোয়েন্দা এবং ফাঁদ, সাবটাইটেল একটি মনস্তাত্ত্বিক জিজ্ঞাসাবাদ। চলুন এবার একটু গোয়েন্দার চশমা পরে পুরো ব্যাপারটা দেখি। তদন্তের এই টাইমলাইনটার দিকে নজর দিলে দেখবেন এটা আসলে একটা ক্লাসিক ইঁদুর বেড়াল খেলা। তদন্তকারী কর্মকর্তা পোরফিরি পেত্রোভিচ প্রতিটি সাক্ষাতেই কেমন চমৎকার সব মনস্তাত্ত্বিক ফাঁদ পাতেন। রাসকলনিকভের লেখা অনেক আগের একটা প্রবন্ধকে কেন্দ্র করে পোরফিরি তাকে তার নিজের দর্শন দিয়েই একেবারে কুণ্ঠাসা করার চেষ্টা করেন। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, পরফিরি কিন্তু প্রথাগত পুলিশের মতো জিজ্ঞাসাবাদ করেন না। এর পরিবর্তে তিনি পুরো দস্তুর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেন। ভাবুন তো, তিনি সরাসরি কোনো অভিযোগ না করে এমন ব্যঙ্গাত্মক আর ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন যাতে স্নায়বিক চাপ বাড়ে। এমনকি মিকোলকার মতো মানুষের মিথ্যে স্বীকারোক্তিও তিনি নিজের মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি দিয়ে বাতিল করে দেন। তার একটাই লক্ষ্য, সন্দেহভাজনের যৌক্তিক আত্মরক্ষার দেয়ালগুলো ভেঙে তাকে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে বাধ্য করা। এরপর চলে আসছি পঞ্চম পর্বে, যুক্তি বনাম আধ্যাত্মিক বিশ্বাস। সাবটাইটেল হল চূড়ান্ত বৈপরীত্য। উপন্যাসের এই জায়গায় এসে একটা মারাত্মক তীব্র বৈপরীত্য তৈরি হয়। একদিকে আছে রাসকলনিকভের সেই শীতল হিসাব নিকাশ করা যৌক্তিকতা, যা বিশ্বাস করে মানুষের কষ্ট লাঘবের জন্য খুন করাটাও গাণিতিকভাবে সঠিক, আর এটাই তাকে সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়। ঠিক তার উল্টো দিকে আছে সোনিয়ার চরিত্র,
নিঃস্ব পরিবারকে বাঁচাতে চরম দুর্দশায় পতিত হয়েও সোনিয়া তার গভীর আধ্যাত্মিক বিশ্বাস, সমবেদনা আর ভালোবাসার ওপর ভর করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর এটা খুব চমৎকার একটা মুহূর্ত যখন সোনিয়াই প্রথম ব্যক্তি হয় যার কাছে রাস্কলনিকভ নিজের দোষ স্বীকার করে। সোনিয়া তাকে লাজারাসের পুনর্জন্মের গল্প পড়ে শোনায়। এই আধ্যাত্মিক প্রভাবই আসলে সেই একমাত্র শক্তি যা প্রধান চরিত্রের বুদ্ধিবৃত্তিক অহংকারকে ভেদ করতে পারে। সোনিয়া তাকে বিন্দুমাত্র বিচার করে না, বরং এই যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে মুক্তির পথ দেখায়। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে, ষষ্ঠ পর্বে, বিনয় এবং চূড়ান্ত মুক্তি, সাবটাইটেল এপিলগের রায়। সেই অসাধারণ মানস কমপ্লেক্স বা বুদ্ধিবৃত্তিক অহংকারের ধ্বংসাত্মক পরিণতিটা এখানে একেবারে স্পষ্ট। এই অহংকার কেবল নিজের আর অন্যদের পতনই ডেকে আনে। এর বিপরীতে আত্মার সেই ফাটল বা স্কিজম সারিয়ে তোলার জন্য প্রয়োজন ছিল গভীর আধ্যাত্মিক বিনয়ের। মাটিতে মাথানত করে নিজের অপরাধ স্বীকার করা এবং অনুতপ্ত হয়ে কষ্টকে মেনে নেওয়ার মাধ্যমেই যে কেবল প্রকৃত নবজীবন পাওয়া সম্ভব, রাসকলনিকভ শেষ পর্যন্ত সেটাই উপলব্ধি করে। রাসকলনিকভকে সাইবেরিয়ান কারাগারে ৮ বছরের সাজা দেওয়া হয়েছিল। ৮ বছর! কিন্তু উপন্যাসের শেষে এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে যে এই ৮ বছরের আইনি শাস্তি আসলে তার দীর্ঘ নৈতিক পুনর্জাগরণের কেবল একটা শুরু মাত্র। আসল শাস্তি তো তার বিবেকের দংশন, আর আসল মুক্তিটা হল তার সেই আত্মিক পরিশুদ্ধি। আজকের এই এক্সপ্লেনারের শেষে এসে একটি প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। দস্তোয়েভস্কি ১০০ বছরেরও বেশি আগে যে চরমপন্থী অসাধারণ মানুষ বা যৌক্তিক অহংবাদের বিপদের কথা বলে গিয়েছিলেন, তা কি আজকের এই আধুনিক সমাজেও আমাদের আশেপাশে কোথাও ঘাপটি মেরে বসে আছে? এই চিন্তার খোরাকটি রেখেই আজকের মতো আমাদের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি এখানেই শেষ করছি। পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।